যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি কুষ্টিয়ার শিলাদহের সেই বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখতে। আর এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কুষ্টিয়ার শিলাদহের কুঠিবাড়ি কিভাবে ভ্রমণ করবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত সব কিছু। কুষ্টিয়ার মজমপুর থেকে নিয়ে যাব আপনাদেরকে ঘোড়াঘাট থেকে নিয়ে যাব শিলাদহ কুঠিবাড়ি, তারপরে কুঠিবাড়ি দেখাবো, টিকিট কত সেটাও দেখাবো, এবং কি কি পাওয়া যায়, এবং কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালে খাওয়া দেখাবো, এবং যারা গাড়ি নিয়ে যাবেন তাদের গাড়ি পার্কিং এর জন্য কত খরচ হবে, এবং কুষ্টিয়ার শিলাদহের স্মৃতি হিসেবে আপনি কি কি কিনে আনতে পারবেন সবকিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি যেহেতু কুষ্টিয়া ছেলে আর বিশ্ববিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাদহের কুঠিবাড়ি দেখাবো না তা কি কখনো হয়? আমি রওনা দিয়েছি কুষ্টিয়ার মিরপুর থেকে, আপনাদেরকে দেখাবো কুষ্টিয়ার মজমপুর থেকে। কুষ্টিয়ার মজমপুর থেকে বেশ কয়েকভাবে কুষ্টিয়ার শিলাদহের কুঠিবাড়িতে যাওয়া যায়। যদি আপনারা ভেঙে ভেঙে যেতে চান তাহলে আমার মতো ঘোড়াঘাট হয়ে যেতে পারেন, আর যদি গাড়ি রিজার্ভ করে কোনো ধরনের ঝামেলা ছাড়া যেতে চান তাহলে বলবো আলাউদ্দিন মোড় হয়ে আপনারা যেতে পারেন। আমি মজমপুর থেকে একটি ইজি বাইক নিয়ে রওনা দিয়েছি বড়বাজার ঘোড়াঘাট পর্যন্ত, আর মজমপুর থেকে বড়বাজার ঘোড়াঘাট পর্যন্ত ইজি বাইকে খরচ 15 টাকা। রিক্সা হলে খরচটা একটু বেড়ে যাবে। ইজি বাইক থেকে নেমে আমি নদী পার হব, আর এই নদীটি এখন আমরা পায়ে হেঁটে পার করতে পারবো। এই নদীটির নাম হলো গড়াই নদী। আর গড়াই ব্রিজ আছে কোথায়? গড়াই ব্রিজ, ওই যে ওটা হচ্ছে গড়াই ব্রিজ। গড়াই ব্রিজ, এতটা গড়াই ব্রিজ আছে দুটা। এখানকার মানুষ তো এই নদীটাকে গড়াই নদী চেনে নাকি মধুমতি নদী চেনে? এটা এখানকার লোক গড়াই নদী বললেই চেনে, আর আপনার মধুমতি লোক বলে হলে ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর। এখানে এটা গড়াই নদী। নদীটা বিশাল কিন্তু পানি নাই। এই তীব্র রৌদ্রের ভিতরে যখন আমি নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে আমি মরুভূমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। নদীটি শুকিয়ে গেলেও কিছুটা অংশে পানি আছে, আর সেখানে নৌকার ওপরে তক্তা বিছিয়ে মানুষজনকে পারাপারের ব্যবস্থা করে দিয়েছে। আর এর জন্য এখানে আমাদেরকে টোল দিতে হবে। এখানে জনপ্রতি টোল ভাড়া নেয় 60 টাকা করে। আসসালামু আলাইকুম। টোল কত করে? 60 টাকা। 3 টাকা দাও। খুঁজতে হবে। 43। আর সাইকেল আর বাইকের জন্য কত? 1 2 10 টাকা। আপনারাও লাগবে? সাইকেল আর বাইক দুইটাই সমান? দেবেন না? না 13 টাকা। 43। তবে এই জায়গাটিতে আমার সব থেকে ভালো লাগছে সেটি হলো ব্রিজ বানানোর সময় যেমন সারি সারি কলাম দেওয়া হয়, এখানে সারি সারিতে সাজানো রয়েছে নৌকা, আর নৌকার উপরে রয়েছে বাঁশের তৈরি মাচার স্প্যান। বাঙালির বুদ্ধি আছে বলতে হয়। গুটি গুটি পায়ে হেঁটে নদীটি পার করে এখন আমাদেরকে সিএনজিতে করে শিলাদহের কুঠিবাড়িতে যেতে হবে। সিএনজিতে প্রতিজনে ভাড়া নিয়েছে 40 টাকা করে। যদিও বা আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তারা আমার কাছ থেকে ভাড়া 10 টাকা বেশি নিয়েছে। সম্ভবত 30 টাকাতেই যাতায়াত করা যায়। যারা ঘোড়াঘাট হয়ে শিলাদহের কুঠিবাড়িতে গিয়েছিলেন তারা আমাকে বিষয়টি কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে সিএনজি ছাড়তেও আমাকে 40 মিনিট অপেক্ষা করা লাগছে। আলাউদ্দিন নগর হয়ে গেলে এতটা সময় লাগে না। গ্রামগঞ্জের গাছপালা ঘরবাড়ি সবকিছু পার করে সিএনজি ছুটে চলেছে শিলাদহের কুঠিবাড়ির দিকে। যদিও বা এখন গ্রামগঞ্জে আর মাটির ঘর দেখা যায় না, সবই ইটের তৈরি হয়ে গেছে। যেতে যেতে দেখি রাস্তার মাঝখানে লালনের একতারা বসিয়ে রেখেছে। পরের পর্বে আমি আপনাদেরকে লালন শাহর মাজার দেখাবো। কুঠিবাড়ির সামনে যে বট গাছটি রয়েছে এই বট গাছের পাশে আমাকে নামিয়ে সিএনজি চলে গেল কুমারখালীর উদ্দেশ্যে। আর আমাকে বলে গেল, ভাই ওই যে দেখেন কুঠিবাড়ি দেখা যাচ্ছে, 2 মিনিট হাঁটেন, সোজা হেঁটে যান, পেয়ে যাবেন। আমিও আবার হাঁটা শুরু করলাম কুঠিবাড়ির উদ্দেশ্যে। কুঠিবাড়ির সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। মোটরসাইকেল 20 টাকা, বাস 400 টাকা, প্রাইভেট কার 50 টাকা এবং হাইয়েজ কার 100 টাকা। আজ সোমবার হওয়ার কারণে কুঠিবাড়ি হাফ ডে অফ। 1:30 থেকে আমরা ভেতরে ঢোকার সুযোগ পাবো। তাই ভাবলাম দুপুরে খাবারটি খেয়ে নিই। এখানে চিকেন বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু দাম কত নিয়েছে তা আমি ভুলে গিয়েছি। তবে যাই হোক 1:30 বাজে, চলুন এখন আমরা কুঠিবাড়ি ভেতরে প্রবেশ করি। সারি সারি দোকান পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে দেখতে পেলাম বড় একটি গেট, যে গেটের উপরে লেখা আছে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। কুঠিবাড়িতে প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িটি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে
থাকে এবং সোমবার হাফ টাইম বন্ধ থাকে। দুপুর 1:30 থেকে আবার খুলে দেওয়া হয়। আমি এখানে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। পিকনিকের সময় হওয়ার কারণে প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। আমার সামনে এখন যে কুঠিবাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠিবাড়ি। এখানেই তিনি তার উল্লেখযোগ্য সময়গুলো কাটিয়েছেন। এখানে বসেই তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত সব গ্রন্থগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর কবি, সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। মূলত কবি হিসাবে তার প্রতিভা বিশ্বময় স্বীকৃত। 1913 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনি প্রথমে পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন। চলুন এখন আমরা দেখব যে কুঠিবাড়ির ভেতরে কি কি আছে। যদিও বা এখানে ভিডিও করা তারা অ্যালাউ করে না, কিন্তু আপনি অনায়াসে ছবি তুলতে পারবেন। আমি চেষ্টা করেছিলাম মোবাইল দিয়ে ছোট ছোট ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার। ভেতরে প্রবেশের পরেই সর্বপ্রথম দেখতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি পদ্মা বোটের প্রতিরূপ, যা কাঠ দ্বারা নির্মাণ করা হয়েছে এবং কাঁচ দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে। আপনি চাইলেও এটিকে ছুঁয়ে দেখতে পারবেন না। এরপরে রয়েছে একটি হাত পালকি, যা তিনি ব্যবহার করতেন। এরপরে রয়েছে দুইটি পালকি, একটি হলো 8 বেহারার পালকি, আরেকটি হলো 16 বেহারার পালকি। প্রচুর মানুষের ভিড়ের কারণে আমি আপনাদেরকে ঠিকমতো দেখাতেও পারছি না। এরপর রয়েছে রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা, যার ভিতরে হিজিবিজি করে রয়েছে অনেক কাটাকাটি, আর আমরা লিখলে আমাদের টিচাররা মার্কেটে নেয়। আমি মনে করি এই ভিডিওটি টিচারদের দেখা উচিত। বিশ্বকবি কাটাকাটি করলে সেটা হয়ে যায় চিত্রশিল্পী, আর আমরা কাটাকাটি করলেই দোষ। এখানে রয়েছে আলমারি, যেখানে আদায়কৃত খাজনা দলিলপত্র রেখে দিতেন। এটি হলো লোহার তৈরি মাটি মসৃণ করার যন্ত্র, আর পাশেরটি হলো ঘাস কাটার যন্ত্র। এখানে রয়েছে তার ব্যবহারকৃত একটি লোহার সিন্দুক। এছাড়াও রয়েছে পানির পাত্র সহ নানান কিছু। চলুন এখন আমরা দ্বিতীয় তলায় যাই। দ্বিতীয় তলে ওঠার পরে দেখতে পারবো তার ব্যবহৃত একটি ডাইনিং টেবিল এবং দুই পাশে দুইটি সোফা। এই সোফাগুলোতেই তিনি বসে থাকতেন। পাশের রুমে রয়েছে তার ব্যবহৃত একটি কাঠের আলনা এবং একটি কাঠের খাট, যার উপরে সুন্দর করে লেখা আছে এখানে বসা নিষেধ, তার মানে আপনি ওখানে শুতে পারবেন। এবং দেওয়ালে টাঙানো আছে তার যতগুলো বাড়ি আছে সব বাড়ির ছবি, আর দরজাগুলো এমন ভাবে বানানো যেন দরজা বন্ধ অবস্থা ভিতরে আলো বাতাস ঢুকতে পারে। দ্বিতীয় তলার বারান্দায় রয়েছে তার ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত বোট, যদিও বা বর্তমানে ইঞ্জিন নাই, শুধু বোটটাই আছে। এবং রয়েছে পন্টনের সিঁড়ি। অনেকেই বুঝতে পারবেন না যে পন্টনের সিঁড়িটা কি। এই সিঁড়ির গা ঘেঁষেই দাঁড়াতো পদ্মা বোট। তিনি পদ্মা বোট থেকে সিঁড়ি বেয়ে এই পন্টনের ওপরে নামতেন। আসলে এটিকে উল্টিয়ে রাখা হয়েছে, তাই অনেকেই বুঝতে পারে না। এছাড়াও রয়েছে তার অদ্ভুত অঙ্কনকৃত অনেক ছবি, যার কোনো অর্থই নাই। কুঠিবাড়ির দোতলা থেকে সামনের দৃশ্যটা অনেক সুন্দর, বিশেষ করে ওই 4টা নারকেল গাছ সব থেকে বেশি সুন্দর লাগে। এবং এই কুঠিবাড়ির ডিজাইনগুলো দেখতে অসাধারণ। আমার কাছে তো এই বাড়ির জানালার ডিজাইনগুলোই সব থেকে বেশি সুন্দর লেগেছে, যদিও বা এগুলো পরবর্তীতে সংস্কার করা হয়েছিল। কুঠিবাড়ির চারপাশে রয়েছে ফুলের বাগান এবং ফলের বাগান। সামনের দুই পাশটাই ফুল দিয়ে পরিপূর্ণ, আর এখানে কিন্তু ফুল ছাড়া একদমই নিষেধ। ফুল ছিললেই কিন্তু 200 টাকা জরিমানা, সাবধান সবাই। চলুন এখন আমরা এই বাড়ির আশপাশটা ঘুরে দেখি। বাড়ির সামনে এবং ভেতরে যেরকম সৌন্দর্য, বাড়ির ডান পাশ এবং বাম পাশও ঠিক একই রকম ভাবে সৌন্দর্যে ভরপুর। আর দেখতেই পারছেন সবাই তো ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত, ঠিক আমার মতো। এই বাড়ির পেছনে রয়েছে একটি সিঁড়ি। লোকমুখিক জানা যায় এই সিঁড়ির মাধ্যমে এখানকার কাজের লোক যারা তার শৌচাগার পরিষ্কার করতেন, এরা সবাই এই পেছনের সিঁড়ি দিয়ে দোতলায় যেতেন, সবকিছু পরিষ্কার করে আবার এই সিঁড়ি দিয়ে তারা চলে যেতেন। বাড়ির ডান পাশে রয়েছে একটি কুয়া, যেখানে এখন তালাবন্ধ করা আছে, এবং রয়েছে একটি শৌচাগার, হয়তোবা গোসলের জন্য এটি ব্যবহার করা হতো। বাড়ির সামনেই পাশে রয়েছে মুক্ত পাঠশালা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতেন। হয়তোবা রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ওপরে ছাউনি ছিল, কিন্তু বর্তমানে কোনো ছাউনি নেই। বাড়ির পশ্চিম পাশে রয়েছে সেই বকুলতলার পুকুরঘাট, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছিলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এটি হলো সেই রবীন্দ্র স্মৃতি বিজড়িত বকুল গাছ, যা আজও এখনো বেঁচে আছে। চলুন, অনেকেই তো ঘোরাঘুরি হলো, এখন একটু বাইরে যাওয়া যাক।
বাহিরে গেটের সামনে এবং পার্কিং এরিয়াগুলোতে আপনারা পাবেন কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই। এখানে মিজান ভাই এবং মাসুদ ভাইয়ের কুলফিটা সব থেকে সেরা আমার কাছে মনে হয়েছে এবং আমি বেশ কয়েকটি কুলফি কিন্তু এখানে খেয়েছিলাম। এখানে কুলফি 30 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম বিক্রি হয়, আপনারা আপনাদের ইচ্ছা মতো খেতে পারেন। তবে স্পেশাল যেটা 70-80 টাকা করে ওটাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে। কুষ্টিয়া আসবেন, কুষ্টিয়ার কুলফি মালাই আর তিলে খাজা খাবেন না তা কি হয়? আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি কুষ্টিয়ার রশিদ ভাইয়ের কুলফি মালাই, মাসুদ ভাইয়ের কুলফি মালাই এবং হেলাল ভাইয়ের তিলে খাজা খেয়ে দেখতে পারেন। কুঠিবাড়ির সামনে সারি সারি সাজানো দোকানগুলোতে আপনি একতারা, কাঠের খুন্তি, কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র, মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং বিভিন্ন ধরনের মিষ্টি, শনপাপড়ি এগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবকিছু কিনে নিয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি তাহলে বলবো কাঠের কিছু আসবাবপত্র যদি আপনারা নিতে পারেন, যেমন খুন্তি, ওরং এগুলো বা কোনো খেলনা জাতীয়, তাহলে আপনি নিতে পারেন। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে নেক্সট পর্বে, কারণ নেক্সট পর্বে আমি আপনাদেরকে দেখাবো কুষ্টিয়ার লালন শাহ মাজার। আর আপনি কুঠিবাড়ি এসে এখান থেকে লালন শাহ মাজারে যেতে পারবেন, বেশি দূর না, খুবই নিকটে। সেটাই আমি আপনাদেরকে নেক্সট পর্বে দেখাবো। সো নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল হলে ফলো এবং সাবস্ক্রাইব করে শোয়েব ব্লগসের সাথে থাকবেন। ধন্যবাদ।